Welcome to our academy. Welcome to Vivekananda Dreamland Academy. Today we will discuss about advent of European and British. তো এই ব্রিটিশরা আমার মার্কেটটা পাচ্ছি না। হ্যাঁ, দেখো আমি আগের দুটো ক্লাসে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান স্টার্ট করেছিলাম। সেখানে আমি পর্তুগিজ এবং ডাচ পড়িয়েছি। আজকে পড়াবো ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা। আমাদের ইন্ডিয়াতে ইংরেজরা এসেছিলো এবং কিভাবে তারা এক্সপানশন হয়েছিল, তাদের কিভাবে সাম্রাজ্য বিস্তার করেছিল, সেই নিয়ে মেনলি আজকে ডিসকাস করব। ক্লাসটা অনেকটা কনসেপচুয়াল হবে এবং আমি অনেকটা কোশ্চেন আনসার সিরিজও রাখবো ক্লাসের মধ্যে, কিন্তু অনেকটা কনসেপচুয়াল হবে, কারণ এই ব্রিটিশদের পরে এই ব্রিটিশদের ভূমিকাটা অনেকটা আছে হিস্ট্রিতে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আগের ক্লাস দুটো যদি না দেখে থাকো, অর্থাৎ পর্তুগিজ এবং ডাচ আগের ক্লাসগুলো আগে দেখে নাও, নাহলে এটা তোমাদের অসুবিধা হবে এই ক্লাসটা করতে। কারণ একটা ক্রোনোলজিক্যাল অর্ডার আছে, তো সেই অর্ডারে পড়লে দেখবে তোমাদের একটা সুবিধা হবে, একটা ছকে পড়ে এলে খুব সুবিধা হবে, খাপছাড়া করে পড়লে অসুবিধা হবে। আর আরেকটা জিনিস আচ্ছা আমি পড়ানোর মাঝখানে বলে দেবো। তাহলে দেখো এই ব্রিটিশরা কীভাবে এসেছিল। আচ্ছা, প্রথম ব্রিটিশার্সকে যে আমাদের ইন্ডিয়াতে এসেছিল, জন মিল্ডেন হল। জন মিল্ডেন হল ছিল প্রথম ব্রিটিশার্স যে আমাদের ইন্ডিয়ার মাটিতে পা রেখেছিল প্রথম। কবে ছিল সেইটা? 1599। ইন্ডিয়াতে এসে জন মিল্ডেন হল 217 জন মেম্বারকে নিয়ে একটা ট্রেডিং গ্রুপ তৈরি করেছিল। সেই ট্রেড গ্রুপটার কি নাম ছিল? মার্চেন্ট অ্যাডভেঞ্চার। এটা খুব ইম্পর্টেন্ট। এই মার্চেন্ট অ্যাডভেঞ্চার ট্রেডিং গ্রুপটাই পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখান থেকে আসবে, জন মিল্ডেন হল কার আমলে ইন্ডিয়াতে এসেছিল? সেই সময় মুঘল রাজা কে ছিল? আকবর। এই হলো জন মিল্ডেন হলের হিস্ট্রি। তারপর আমরা পড়ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে কী কী আছে, কবে তৈরি করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি? তৈরি হয়েছিল 1599। কারা তৈরি করেছিল? এই মার্চেন্ট অ্যাডভেঞ্চার যে ট্রেডিং গ্রুপটা ছিল, সেই গ্রুপটা তৈরি করেছিল, এস্টাবলিশ করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন 1599। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্গানাইজেশন কী ছিল? অর্গানাইজেশন ছিল মানে একটা তো বোর্ড থাকবে একটা কোম্পানি পরিচালনা করার জন্য। সেই বোর্ডে কতজন মেম্বার ছিল? 24 মেম্বার ছিল। এই 24 মেম্বার অ্যানুয়ালি ইলেক্টেড হতো। অ্যানুয়ালি ইলেক্টেড, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে অ্যানুয়ালি ইলেক্টেড হতো। যেমন আমাদের 5 বছর অন্তর সরকার ইলেক্টেড হয়, সেই রকম এরা অ্যানুয়ালি ইলেক্টেড হতো এই 24 মেম্বার। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে, আচ্ছা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর একটা নিক নেম ছিল। এটা তো ভালো নেম, নিক নেমটা অনেক সময় পড়ে যায়, দেখবে খুব কম বইতেই আছে, আমি অনেক খুঁজে পেয়েছি। জন কোম্পানি, এটা ছিল নিক নেম অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা একটা নতুন ইনফরমেশান জেনে রাখো। আর কি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য চালাবে, তার পারমিশন পেয়েছিল কুইন এলিজাবেথের থেকে। কুইন এলিজাবেথ গ্র্যান্টেড এ রয়্যাল ফরমান টু ট্রেড ইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইস্ট অফ কেপ অফ গুড হোপ। কত ইয়ারের জন্য পেয়েছিল? 15 ইয়ার্স, 15 ইয়ার্সের জন্য একটা ফরমান পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম কুইন এলিজাবেথ
হলো, এখান থেকে এই কোশ্চেনগুলোই আসবে, আর কিছু আসবে না। ঠিক আছে, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাব। আর এই যে এই গ্র্যান্ডটা পেয়েছিল কুইন এলিজাবেথের থেকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে যদি একটা কোশ্চেন আসে, সেই একটা কোশ্চেন আসবেই কুইন এলিজাবেথ দিয়েছিল পারমিশনটা ফর 15 ইয়ার্স ট্রেড। কবে দিয়েছিল এইটা? 1600। তাহলে এই হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরমেশন হলো। নেক্সট আমরা চলে আসবো, বুঝে দিই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো প্রথম ফরমেশনটা হলো, এরপরে কিভাবে তারা সাম্রাজ্য বিস্তার করেছিল, অর্থাৎ কিভাবে তারা আধিপত্য বিস্তার করেছিল, সেই নিয়ে ডিসকাস করব। কারণ শুধু একটা কোম্পানি খুলে ফেললে তো আর হবে না, তার এক্সপানশন হতে হবে। সেই এক্সপানশন করার জন্যে সেই কোম্পানির তরফ থেকে নিশ্চয়ই বাংলায় কারোর থেকে পারমিশন নিতে হবে। সেই বাংলায় পারমিশনটা কার থেকে নেবে? তখন বাংলায় যে রাজা আছে, বেঙ্গলে, ইন্ডিয়াতে যে রাজা আছে, দেখো এই জন্য তারা দূত পাঠাবে। ক্যাপ্টেন হকিন্স, এই ক্যাপ্টেন হকিন্স, এখান থেকে কি আসবে কোশ্চেন? দেখো, এগুলো এটা রাখবে না সব। ক্যাপ্টেন হকিন্স এসেছিল কবে জানো? 1608। 1608-এ এসেছিল সুরাটে। সুরাটে প্রথম পদার্পণ করেছিল। কোশ্চেন আসবে, এই ক্যাপ্টেন হকিন্স ভারতের মাটিতে কবে প্রথম পদার্পণ করেছিল? 1608 সুরাটে। সেখান থেকে 1609-তে ক্যাপ্টেন হকিন্স আগ্রাতে আসে। কার কাছে? জাহাঙ্গীরের কাছে। যদি কোশ্চেন আসে যে ক্যাপ্টেন হকিন্স কবে ইন্ডিয়াতে এসেছিল, এই 1609 করবে, কারণ এটাই ওরা চায়। কোশ্চেন পিএসসি যে আনসারটা চাই, 1608-এ এসেছিল সুরাটে, কিন্তু 1609-এ সেখান থেকে আগ্রাতে এসেছিল। লেখা বোঝা যাচ্ছে তো? আমি একটু স্লোলি লিখবো এরপর থেকে। আগ্রাতে এসেছিল জাহাঙ্গীরের কাছে, যে কিছু সুযোগ সুবিধা এবং পারমিশন নেয়ার জন্য। তো সেই সময় জাহাঙ্গীর কিছু পারমিশন বা কিছু সুযোগ সুবিধা এই ক্যাপ্টেন হকিন্সকে দিয়েছিল। কিন্তু সেই সময় মোঘল রাজদরবারে পর্তুগিজদের আধিপত্য ছিল। এই পর্তুগিজদের বিরোধিতার কারণে জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছিল সেগুলো ফিরিয়ে নেয়। এর ফলে ক্যাপ্টেন হকিন্স ফিরে যেতে বাধ্য হয়। এই ক্যাপ্টেন হকিন্স থেকে কতগুলো কোশ্চেন আসবে দেখো। আচ্ছা, এই ক্যাপ্টেন হকিন্সকে কেন পাঠিয়েছিল ইন্ডিয়াতে? বিকজ ক্যাপ্টেন হকিন্স তুর্কি অ্যান্ড পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ জানতো। আমি মোঘল ডাইনাস্টি পড়ানোর সময় বলেছিলাম, এই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ছিল মোঘল রাজদরবারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর তুর্কি ল্যাঙ্গুয়েজ ছিল মোঘল দরবারের লোকাল ল্যাঙ্গুয়েজ। এই ক্যাপ্টেন হকিন্স এই দুটো ভাষাই জানতো, সেই জন্য স্পেশালি ক্যাপ্টেন হকিন্সকে পাঠিয়েছিল। আর কি, এই ক্যাপ্টেন হকিন্সকে জাহাঙ্গীর একটা টাইটেল দিয়েছিল, ইংলিশ খান টাইটেল দিয়েছিল। তাহলে এই হলো ক্যাপ্টেন হকিন্স। এই ক্যাপ্টেন হকিন্স এসে যেসব সুযোগ সুবিধাগুলো পেয়েছিল সেগুলো পর্তুগিজদের বিরোধিতার জন্য কিছু সুযোগ সুবিধা কমিয়ে দিয়েছিল। কিন্তু তবুও 1611 সালে তারা প্রথম ফ্যাক্টরি করেছিল। ফ্যাক্টরি হেডিং দিয়ে এখানে, এবার তাদের কীভাবে ফ্যাক্টরি করেছিল তারা, সেইটা নিয়ে পড়বো আমরা। ফ্যাক্টরি 1611 সালে ফ্যাক্টরি করেছিল মাসুলিপট্টনামে। এইটা ছিল টেম্পোরারি ফ্যাক্টরি।
টেম্পোরারি ফ্যাক্টরি 1611-তে প্রথম ফ্যাক্টরি তৈরি করেছিল। তারপরে আমি এই জায়গাটা ইউজ করছি, ব্যাটেল অফ সলিহোল। এই ব্যাটেল অফ সলিহোলতে ব্রিটিশরা পর্তুগিজদের পরাজিত করেছিল। তার ফলে জাহাঙ্গীর ব্রিটিশদের উপরে একটা আস্থা পেয়েছিল। তখন জাহাঙ্গীর এই ইংরেজদের আরও একটা ফ্যাক্টরি করার পারমিশন দেয়। সেই ফ্যাক্টরিটা কোথায় করেছিল, এখানে এটা নিচ্ছি, 1613 সালে সুরাটে ফ্যাক্টরি করেছিল ইংরেজরা। এই সুরাটে এই ফ্যাক্টরিটা ছিল পার্মানেন্ট ফ্যাক্টরি। এই দুটো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। দেখো, বলবে ব্রিটিশরা ইন্ডিয়াতে প্রথম টেম্পোরারি ফ্যাক্টরি কবে করেছিল, কোথায় করেছিল? 1611 মাসালিপট্টনমে। পার্মানেন্ট ফ্যাক্টরি ছিল 1613 সুরাটে, আফটার ব্যাটেল অফ সলিহোল। যদি নর্মাল আসে একটা কোশ্চেন WBCS-এ যে ইংরেজরা ইন্ডিয়াতে প্রথম কোথায় ফ্যাক্টরি করেছিল এবং কবে করেছিল, টেম্পোরারি বা পার্মানেন্ট এই কথাটা উল্লেখ করলো না, শুধু বলল যে প্রথম কোথায় ফ্যাক্টরি তৈরি করেছিল, তখন সুরাট করবে আনসার। কারণ পিএসসি যেই আনসারটা চাই, ওদের যে আনসার কী থাকে সেখানে আনসার হয় সুরাট। তখন ওরা এই পার্মানেন্ট বা টেম্পোরারি ব্যাপারটা ভুলে যায় পুরো এবং আনসার চাই সুরাট। তাহলে ফ্যাক্টরি এস্টাবলিশটা এইভাবে হলো। তারপরে 1615 সালে, এখানে আরও একটু জায়গা আছে, এখানে করে দিচ্ছি, 1615 সালে টমাস রো এসেছিল। 1615 সালে টমাস রো জাহাঙ্গীরের দরবারে এসেছিল আরও কিছু বেশি সুযোগ সুবিধা লাভ করার জন্য। কারণ ক্যাপ্টেন হকিন্স কিছু সুযোগ সুবিধা পেয়েছিল। তারপরে 1615 সালে টমাস রোকে আবার পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল? কিং জেমস I। তাহলে ফ্যাক্টরি নিয়ে আমাদের ডিসকাশন হয়ে গেল। এরপরে ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে তারা কীভাবে প্রভাব বিস্তার করেছিল, সেইটা আমরা ডিসকাস করব। দেখো, প্রথম আমরা আসছি মাদ্রাস। এই মাদ্রাসে তারা কীভাবে প্রভাব বিস্তার করেছিল, দেখো 1632 নাগাদ এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোলকোন্ডার সুলতানের কাছ থেকে একটা রাজকীয় ফরমানের দ্বারা এই গোলকোন্ডার পোর্টেতে ফ্রি ট্রেড করার অধিকার পেয়েছিল। বার্ষিক 500 প্যাগোদা, এইটা তখনকার, এখন যেমন টাকা তখন প্যাগোদা ছিল, বার্ষিক 500 প্যাগোদার বিনিময়ে এই গোলকোন্ডার পোর্টেতে ট্রেড করার অধিকার পেয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গেট দ্য পারমিশন দ্যাট দ্য গোল্ডেন ফারমান ফ্রম দ্য সুলতান অফ গোলকোন্ডা টু ট্রেড ফ্রিলি ফ্রম দ্য পোর্টস অফ গোলকোন্ডা অ্যানুয়ালি অ্যাট দ্য পেমেন্ট অফ 500 প্যাগোদা। তাহলে 1632 এইটা হলো। এরপর আমরা আসি 1639। স্যার ফ্রান্সিস ডে চন্দ্রাগিরির রাজার থেকে মাদ্রাস লিজে নিয়েছিল, মাদ্রাস পেয়েছিল। স্যার ফ্রান্সিস ডে অবটেন্ড মাদ্রাস অ্যাজ লিজ ফ্রম দ্য কিং অফ চন্দ্রাগিরি। অ্যাকচুয়ালি বাংলায় বলতে আমার একটু অসুবিধা হয়, সেই জন্য আমার কথাগুলো জড়িয়ে যায়।
এই চন্দ্রাগিরি রাজা। এই চন্দ্রাগিরি রাজা ব্রিটিশদের পারমিশন দিয়েছিল যে মাদ্রাসে ফোর্টিফাই করতে এবং সেখানে নিজেদের কয়েন চালু করতে এবং সেখানে বিজনেস করতে। আর তার পরিবর্তে চন্দ্রাগিরি রাজা কী দাবি করেছিল, যে সেই মাদ্রাসের পোর্ট থেকে যেসব রেভিনিউ ট্যাক্স কালেক্ট হবে তার অর্ধেক চন্দ্রাগিরি রাজাকে দিয়ে দিতে হবে। এই ছিল চন্দ্রাগিরি রাজার দাবি। সুতরাং তারা তখন মাদ্রাসে তৈরি করেছিল ফোর্ট সেন্ট জর্জ এই দুর্গটা তৈরি করেছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ব্রিটিশরা ইন্ডিয়াতে প্রথম দুর্গ কোথায় তৈরি করেছিল এবং প্রথম দুর্গটার নাম কি? ফোর্ট সেন্ট জর্জ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। যে কোশ্চেনটা কীভাবে আসবে, ইংরেজদের তৈরি করা ইন্ডিয়াতে প্রথম দুর্গ কোনটা ছিল? ফোর্ট সেন্ট জর্জ হলো। মাদ্রাসে এইভাবে আধিপত্য করেছিল। 1632 করেছিল গোলকুন্ডার থেকে এবং 1639 করেছিল মাদ্রাস। এরপর আমরা আসছি বেঙ্গল। বেঙ্গলে কি হয়েছিল? বেঙ্গলে 1651 অ্যাট হুগলি ব্রিটিশরা প্রথম ফ্যাক্টরি তৈরি করেছিল। পারমিশন কার থেকে পেয়েছিল? সুজাউদ্দৌলা। এই সুজাউদ্দৌলা কে ছিল? সেকেন্ড সান অফ সম্রাট শাহজাহান। 1651 করলো। তারপরে 1690 জব চার্নক জব চার্নক 1690 সুতানুটিতে একটা ফ্যাক্টরি তৈরি করেছিল। 1690 জব চার্নক সুতানুটিতে ফ্যাক্টরি তৈরি করেছিল এবং পরে এই ফ্যাক্টরিটাকে 1696 নাগাদ ফোর্টিফাই করেছিল এবং সেখানে দুর্গ তৈরি করেছিল। আর সেই দুর্গটার নাম কি ছিল? ফোর্ট উইলিয়াম। আচ্ছা, এই ফোর্ট উইলিয়াম দুর্গের সেই সময়তে প্রেসিডেন্ট কে ছিল? চার্লস আইরি, EYRE, চার্লস আইরি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কি, এই ফোর্ট উইলিয়াম তখন বেঙ্গলে ব্রিটিশদের মেন হেডকোয়ার্টার ছিল। তাহলে বেঙ্গলে এই হলো। বেঙ্গল থেকে আরেকটা জিনিস আছে, আমি উপরে মাদ্রাসটা মুছে দিচ্ছি। সিক্সটিন 98 নাগাদ ব্রিটিশ obtained the জামিনদারি of সুতানুটি, কালিকাতা অ্যান্ড গোবিন্দপুর। এই তিনটে জায়গার জামিনদারি পেয়েছিল। কার কাছ থেকে পেয়েছিল? সেই সময় প্রিন্স আজিম উস খান। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি obtained the জমিদারি অফ সুতানুটি, কালিকট, গোবিন্দপুর ফ্রম দ্য প্রিন্স আজিম উস খান। এই জমিদারি বিষয়টা কি, যে এই তিনটে জায়গা থেকে যেসব ট্যাক্স কালেক্ট হবে সেগুলো
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবহার করবে। কত টাকার বিনিময়ে করেছিল? অ্যাট দ্য রেট অফ 1200। আর এই পরে এই সুতানুটি, কালিকাটা এবং গোবিন্দপুর এই তিনটে ভিলেজ একত্রে মিলে তৈরি হবে ক্যালকাটা, মানে আজকের যে কলকাতা, এটা তখনকার ক্যালকাটা হবে, ক্যালকাটা। বেঙ্গলে এই তিনটেই হয়ে গেল জিনিস। এরপর আমরা আসবো বম্বে। বম্বেতে তারা কিভাবে আধিপত্য করেছিল, মানে বম্বের উপরে কিভাবে তাদের প্রভাবটা বিস্তার হয়েছিল। আর এইগুলো বলার আগে আমি আরেকটা জিনিস বলে দিই যে সোর্স কোথায়, কোথা থেকে তোমরা এইগুলো পড়বে। আজকের এই টপিকটা ব্রিটিশদের অ্যাডভেন্ট ইন ইন্ডিয়া কোথা থেকে পড়বে, দেখো মেনলি দুটো বই আছে হিস্ট্রি। একটা হচ্ছে স্পেকট্রাম, আর দুয়ে হচ্ছে বানসাল ত্রিপাঠী, বানসাল অ্যান্ড ত্রিপাঠী, মানে সোনালী বানসাল যে বইটা স্পেকট্রামেতেও আছে এটা, সোনালী বানসালেতেও আছে এটা। তোমরা বানসাল থেকে পড়তে পারো। আমি বানসালটা অনেকটা ফলো করেছি, আমি বানসালও পড়েছি, স্পেকট্রাম পড়েছি এবং অনেক ইন্টারনেট গুগলের হেল্প নিয়েছি। তবে স্পেশালি তোমরা বানসালটা ফলো করতে পারো, স্পেকট্রামও ফলো করতে পারো, একই বিষয়। আমার পড়ানোটা তুমি বানসাল থেকে পাবে। এবং বানসালে এটার সঙ্গে আমি স্পেকট্রামের কিছু টপিক অ্যাড করেছি, কিছু ইন্টারনেট গুগল থেকে কিছু টপিক অ্যাড করেছি। দেখো এবার বম্বে। বম্বে কি 1662 নাগাদ ইংল্যান্ডের কিং চার্লস I obtained Bombay as dowry from পর্তুগিজদের থেকে বম্বে ডাউরি হিসেবে পেয়েছিল কিং চার্লস। কেন পেয়েছিল ডাউরিটা? এই কিং চার্লস সেই সময় পর্তুগিজ প্রিন্সকে বিয়ে করেছিল, পর্তুগিজ রাজকন্যা। সেই পর্তুগিজ রাজকন্যার নাম কে ছিল? ব্র্যাগেঞ্জা। এরপরে 1668 নাগাদ এই কিং চার্লস ট্রান্সফার্ড বম্বে টু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাট দ্য রেট অফ 10 পাউন্ড পার অ্যানাম। কিং চার্লস বম্বেটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিল বার্ষিক 10 পাউন্ডের বিনিময়ে, রেন্ট দিয়েছিল। তাহলে এইভাবেই তারা ব্রিটিশদের আধিপত্য এখানে প্রতিষ্ঠা হয়েছিল ইন্ডিয়াতে। তিনটে জায়গা, মাদ্রাস, বেঙ্গল এবং বম্বে, তিনটে হলো। এরপরে কী হবে দেখো, তাদের তো তখন তারা আধিপত্য বিস্তার করে আসছে এবং সেই আধিপত্য বিস্তারটাকে আরও অ্যাক্সেলারেট করবে ফারুকসিয়ারের ফরমান। ফরমান অফ ফারুকসিয়ার 1717। আমি ফারুকসিয়ার ফরমান নিয়ে একটা ক্লাস নেব, তবু আমি এখানে একটু বলে দিচ্ছি হালকা করে। দেখো সেই সময় এই ফারুকসিয়ার যে তখন কিং ছিল, তখন বাংলার রাজা ছিল ফারুকসিয়ার, বেঙ্গলের রাজা। ফারুকসিয়ার একটা কঠিন ডিজিজে পড়েছিল। সেই ডিজিজ থেকে তাকে উদ্ধার করেছিল ব্রিটিশ সার্জেন উইলিয়াম হ্যামিল্টন। সেই তার চিকিৎসার দ্বারা উপকার পেয়ে খুশি হয়ে ফারুকসিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই ফরমান দিয়েছিল, 1717 এই ফরমান দিয়েছিল। এই ফরমানের দ্বারা তাদেরকে কী কী সুবিধে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে? এক হলো সেই সময়
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ডিউটি ফ্রি ট্রেড করতে পারবে এবং কোনো রকম কর ছাড়াই। কর শুধু একমাত্র তাদের দিতে হতো বার্ষিক 3,000 টাকা দিয়ে দিতে হতো। বার্ষিক 3,000 টাকার বিনিময়ে তারা বাংলায় ডিউটি ফ্রি ট্রেড করতে পারত ব্রিটিশরা। এক। দুই ছিল সেই সময় সুরাটে ব্রিটিশদের যেসব পেমেন্ট ডিউ ছিল সেগুলো সব মকুব করে দিয়েছিল 10,000 টাকার বিনিময়ে। একবারে 10,000 টাকা দিয়ে বাকি যত কর ছিল সুরাটে সেই সমস্ত করকে মকুব করে দিয়েছিল। তিনে কি ছিল? তিনে ছিল যে কোম্পানির কর্মচারীরা সেই সময় দস্তক বা পাস পেয়েছিল। পাসেস অর দস্তক। এই দস্তক বা পাসটা কি? কোম্পানির কর্মচারীরা সেই সময় বিনা বাণিজ্য কর বা বিনা শুল্কে অ্যাকচুয়ালি এক জায়গা থেকে অন্য জায়গাতে বাণিজ্যিক মালপত্র নিয়ে যাওয়ার জন্য সেখানে তাদের একটা ট্যাক্স দিতে হয়, কিন্তু কোম্পানির কর্মচারীদের কোনো ট্যাক্স দিতে হতো না বিকজ অফ দিস পাস। এই তিনটে জিনিস। আচ্ছা, এর ফলে কি হয়েছিল? এর ফল হয়েছিল যে সেই সময় এই ফারুকশিয়ারের ফরমান পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু শুধু কোম্পানির কর্মচারীরা না, ইংরেজ অন্যান্য কর্মচারীরা এই ফরমানের বলে বাংলায় বাণিজ্যে একটা বিশাল আধিপত্য নিয়ে এসেছিল। এবং কারণ তাদেরকে তো আর অন্য কোনো কর দিতে হতো না, সেই জন্য তারা দেশীয় বণিকদের পিছনে ফেলে দিত। দেশীয় বণিকরা তাদের সঙ্গে প্রতিযোগিতায় পারতো না, সেই জন্য দেশীয় বণিকরা খুব দিশেহারা হয়ে পড়ে। এটা হলো ফারুকশিয়ার ফরমানের কুফল। এই ফারুকশিয়ার ফরমানের এগেনস্টে সেই সময় গিয়েছিল বাংলার নবাব মুর্শেদ কুলি খাঁ, এবং মুর্শেদ কুলি খাঁর পরেই আমাদের আসবে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা এই ফারুকশিয়ারের ফরমানের তীব্র বিরোধিতা করেছিল, এবং সেই বিরোধিতা নিয়েই আমাদের আসবে ব্যাটেল অফ পলাশি 1757। তার আগে 20 জুন ব্ল্যাক হোল ট্র্যাজেডি, খুব ইম্পর্টেন্ট। এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি কী ছিল? ব্ল্যাক হোল ট্র্যাজেডি ছিল যে সিরাজউদ্দৌলা সেই সময় 146 জন ব্রিটিশকে একটা বড় রুমেতে বন্দি করে রেখেছিল দুদিনের জন্য, এবং তার ফলে 123 জন মৃত্যুবরণ করেছিল নিয়ারলি। এটাকে বলা হয় ব্ল্যাক হোল ট্র্যাজেডি। আমি এটা আরও ডিটেলসে বলবো, এই ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে। তারপরে আসবে 1757 আসবে ব্যাটেল অফ পলাশি। এই ব্যাটেল অফ পলাশিতে ব্রিটিশদের জয়লাভ, সেটা তাদেরকে আরও একটা নতুন রূপ দিয়েছিল বাংলায়। তারপরে আসবে 1764 ব্যাটেল অফ বক্সার। এই হলো আমাদের দ্যাটস অল টুডে। আজকের ক্লাসে এই সব ব্রিটিশরা কীভাবে ইন্ডিয়াতে এসে বাণিজ্য করেছিল এবং কীভাবে আধিপত্য করেছিল। দ্যাটস অল টুডে। আর যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি যখন পরের ভিডিওটা আপলোড করব তখন তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, এবং সঙ্গে বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আর আমি দুটো বই রেফার করলাম, স্পেশালি তোমরা সোনালী বানসার আর স্পেকট্রাম, এই দুটো বইকে ফলো করবে। ওকে, দ্যাটস অল টুডে।